আমিও বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আলিসা আপু তাহলে আবিরের বোন, আর এই জন্যই সে আমাকে হুমকি দিয়েছে। তার মানে আলিসা আপুই এইসব কিছুর পেছনে? স্যার বলল, সবকিছুর পেছনে বললে ভুল হবে। আলিসা আপু এই রহস্যের একটা অংশ মাত্র। সবকিছুর পেছনে আছে ডোরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে, আর আলিসা আপুর সামনে এমন ভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিশফা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে, তাহলে রিশফাকে আমাদের কষ্ট করে খুঁজতে হবে না। আলিসা আপুই নিয়ে যাবে আমাদের রিশফার কাছে। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন? বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব। আলিসা আপু তোমার কথার ফাঁদে পড়লেই বের হবে, আমাদের তাকে অনুসরণ করতে হবে। আর এমনিতেও আমি বাসায় বন্দী হয়ে বেশিক্ষণ থাকি না। বাইরের জগৎটা আমার ভালো লাগে, কারণ আমার মামা বলেছিল, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমি হাসতে হাসতে বললাম, এটা আপনার মামা বলেনি, কাজী নজরুল ইসলাম বলেছেন। স্যার বলল, আমার মা ওনাকে ভাই মানে, সেই হিসেবে তো উনি আমার মামাই হন। এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। স্যার, আপনার না একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষ হাসানোর, যা সবাই পারে না। এটা বলে চলে আসলাম হোস্টেলে। স্যার দেয়াল টপকে বাইরে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম। দেখলাম দুই বড় আপু বই পড়ছে, আর আনিসা আপু জানলার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে। উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি। আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার কাছে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আলিসা আপুকে কিভাবে ভরকে দেওয়া যায়। ওয়াশরুম হলো ভাবনা চিন্তা করার সবচেয়ে পারফেক্ট জায়গা। বড় বড় সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায়। হঠাৎ ওয়াশরুমের লাইট নিভে গেল। ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে, তাই বেরিয়ে আসার জন্য দরজা টান দিলাম, কিন্তু খুলছে না সেটা। মনে হচ্ছে কেউ বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। আমি জোরে জোরে দরজায় বাড়ি দিলাম কয়েকবার, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। আমি অনুভব করলাম আমার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে, যেমনটা মানুষ অনেক কাজ করে ক্লান্ত হলে করে। আমি পেছনে তাকানোর সাহস করলাম না। আরো কয়েকবার দরজায় বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম, আপু কেউ দরজাটা খুলেন। কারো কোনো সারা শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পিছনে জোরে চালিয়ে দিলাম। কি, সেখানে তো কেউ নেই। হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড় চেপে ধরে ফেললো। আমি এদিক ওদিক তাকাতে পারছি না। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। হাত স্পর্শ করে বুঝতে পারলাম এটা এক লোমহর্ষ খসখসে হাত। সামনেই পানির বালতি ছিল। সে আমার মাথাটা পানির বালতিতে চেপে ধরলো। এরপর আপনি পানির কল চালু হয়ে গেল। বালতিটা ধীরে ধীরে পানিটা ভরপুর হতে লাগলো। এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখনও আমার কান পানির বাইরে ছিল। আমি শুনতে পেলাম সে বলছে, তোকে কয়েকবার সতর্ক করার পরেও তুই এসবে নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এটা তোর জন্য শেষ সতর্কবার্তা। এর পরের বার তোকে পেলে টুকরো টুকরো করে ফেলবো। এরপর সে আমার ঘাড় ছেড়ে দিল। আমি পানি থেকে মুখ বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। আর একটু হলে আমি মারা যেতাম। প্রায় 5 মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম যে যার মতো বই পড়ছে, আর আলিসা আপু এখনো জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো কিছুই টের পায়নি। আমি ঠিক করলাম এসব থেকে নিজেকে গুটিয়ে নিব। শুধু শুধু অন্যের জন্য নিজের জীবন কেন দিব? আমি যা হয়েছে সব ভুলে যাব। এবার মরতে মরতে বেঁচে গেলাম। পরের বার আমাকে মেরে ফেলবে, কিন্তু শেষ একটা সাহায্য করে দেই। আলিসা আপুকে একটু ভরকে দেওয়া যাক, বাকিটা গালিব স্যার সামলে নিবে। আমি শুধু শুধু ফোনটা কানে নিয়ে বললাম, হ্যাঁ স্যার বলেন। তারপর একটু চুপ থেকে বললাম, তাই নাকি? আপনি জেনে গিয়েছেন নিশফা কোথায় আছে? ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আর চোখে তাকিয়ে দেখলাম জানলার কাছে আলিসা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে পারলে আমাকে চিবিয়ে খেয়ে নিত। আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম। দেখলাম স্যার সেখানে গাছের কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে আমাকে দেখেই এগিয়ে আসলো এবং বলল, তুমি কি তাকে ভরকে দিতে পেরেছো? আমি বললাম, হ্যাঁ, হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি বের হবেন হোস্টেল থেকে। আরেকটা কথা, আমি আর এসবে নেই। এখন যা করার আপনি করেন। আমাকে একটু আগে কেউ প্রায় মেরেই ফেলেছিল। আমি এমন কারোর জন্য জীবন কেন দিব যাকে আমি চিনি না? আর আপনার মতো সাহসও আমার নেই। তাই আমি এখানেই এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। মাফ করবেন স্যার। এই বলে চলে আসছিলাম, তখন স্যার পেছন থেকে ডাক দিয়ে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ না। আমি থমকে দাঁড়ালাম। তারপর স্যারের কাছে গিয়ে বললাম, কি বললেন? আপনি বলতে চাচ্ছেন রিশফা আমার আপন কেউ? স্যার বলল, হ্যাঁ এটাই। একটু আগে রিশফা এসেছিল এখানে। তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন। অল্প কিছু সময়ের জন্য রিশফা ডোরিয়ার চোখের আড়াল থেকে আসতে পেরেছে। এসে আমার সাথে কথা বলেছে। সে আমাকে একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিশফার সম্পর্কের ব্যাপারে। আপাতত এতটুকু জেনে রাখো, রিশফার সাথে শুধু নামের মিলের কারণে রিশফা তোমার কাছে সাহায্য চাইনি। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন এসব। আমাকে আপনার সাথে আসার জন্য। রিশফার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাকে আমি কখনোই দেখিনি। স্যার বলল, সব প্রশ্নের উত্তরই জানতে পারবে। ওই যে আলিসা আপু বের হয়েছে, আমাদের তাকে ধরতে হবে। তার থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলো আমার সাথে। আমি জানার কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম। তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলে তাহলে স্যারের খবর আছে। আমরা চুপি চুপি আলিসা আপুকে অনুসরণ করতে লাগলাম। উনি অনেক দ্রুত হাঁটছেন। মনে হচ্ছে যেন কারোর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে তার। তাকে অনুসরণ করতে করতে শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম। তিনি রাস্তা থেকে নেমে একটা সরু পথ বেয়ে এগিয়ে গেল। এদিকটা অনেক শুনশান নীরবতায় ঘেরা। গালিব স্যার বলল, আলিসা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময়। এই বলে আলিসা আপু বলে ডাক দিলাম পেছন থেকে। আলিসা আপু চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো আমরা দাঁড়িয়ে আছি। উনি আমাদের সামনে এসে বলল, ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিশফার খোঁজ জানতে চাও? সেটা কখনো হবে না। গালিব স্যার বলল, আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, আপনিও আমাকে চিনেন।
এসব কেন করছেন আপনি? কিভাবে এসবের সাথে জড়িয়ে ফেললেন নিজেকে? আনিসা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি। তুমি যখন রিশফাকে মুক্ত করার জন্য ব্যস্ত হয়েছিলে তখন একদিন আবির আমার কাছে আসে। আমি তখনও জানি না আবির মারা গিয়েছে। আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গেলে আমাকে থামিয়ে দিয়ে সব খুলে বলল আবির। খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইটার মৃত্যুর কথা শুনে। আমরা ভাই বোন কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি। তারা সবসময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। তখন তাকে অবহেলা করার মতো কেউ নেই, তাই সে মুক্ত হয়ে চলে যেতে চায়নি। সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে। কিন্তু রিশফা মুক্ত হয়ে গেলে আবিরও অমুক্ত হয়ে যেত সেদিন। তাই আবিরই ডোরিয়াকে তো আমাদের প্ল্যান সম্পর্কে জানিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে আবিরের কারণে এসব হয়েছে। কিন্তু আমি তো আমার কাজ করে ফেলেছিলাম। রিশফাকে আয়নার টুকরো দিয়ে আঘাত করেছিলাম। তারপরও এমনটা কেন হলো? আলিসা আপু বলল, আবির জানতো তুমি কোনো না কোনো ভাবে এই কাজে সফল হবেই, তাই সে অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল। আমার কাছে আবির বলেছিল রিশফার মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে। রিশফার মৃতদেহ তুলে এনে ডোরিয়াকে দিলে সে চাইলেও আর কখনোই মুক্ত হতে পারবে না। আমি প্রথমে এটা করতে ভয় পেলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করেছিলাম সেদিন। আমার ভাইটা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, অন্তত মরার পর একটু ভালো থাকুক। আলিসা আপু, আপনি যেটা করছেন এটা প্রকৃতির বিরুদ্ধে। মরার পর এই পৃথিবীতে থাকা যায় না, এটা অন্যায়। অনেক বড় ভুল করছেন আপনি। আলিসা আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বলল, আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি, আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না। আর তোমরাও বাঁচতে চাইলে রিশফাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও। আচ্ছা, একটা কথা বলে যান আপু, রিশফা মারা গিয়েছে প্রায় 1 বছর আগে, তার মৃতদেহ এখনো তাজা কিভাবে? আলিসা আপু বলল, ডোরিয়া রিশফার মৃতদেহ কখনো পচতে দিবে না, কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে। ডোরিয়া সবাইকে মায়া দেখায় না। আলিসা আপু চলে গেল। গালিব স্যার বিড়বিড় করে বলল, আপনার ভাই আমাকে চিনলেও আপনি এখনো আমাকে চেনেননি আপু, তবে চিনবেন আপনিও, সময় হোক। আমি বললাম, আমরা তো জানতেই পারলাম না রিশফা এখন কোথায় আছে। তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত। স্যার বলল, সেটা আর জানার দরকার নেই। রিশফা তখন এসে আমাকে বলে গিয়েছে কোথায় গেলে তাকে পাবো আমরা। তবে তার আগে আমাদের রিশফার কবরের কাছে যেতে হবে। সেখানে একটা নারকেল গাছ আছে। নারকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে। সেই তাবিজটা যদি খুঁজে পুড়িয়ে দিতে পারি তাহলে রিশফা তার শক্তি ফিরে পাবে। তুমি তো এখনো রিশফার ভয়ঙ্কর রূপ দেখোনি, আমি দেখেছি। সেই ভয়ঙ্কর রিশফাকে ফিরিয়ে আনতে হবে। এখন চলো। আমি রাগী হয়ে বললাম, আমি যাব না। আমি বলেছিলাম এসবে আর নিজেকে জড়াতে চাই না, কিন্তু আপনি বললেন রিশফা কিছু জানিয়েছে আপনাকে। আমাকে এই মুহূর্তে বলেন রিশফার সাথে আমার সম্পর্ক কি? গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ না, সে তোমার আপন মায়ের পেটের ছোট বোন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানে শেষ হয়ে যায় রিশফা গল্প সিজন 2 পার্ট 5। তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা পার্ট 6 দেখতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে পার্ট 5 এবং পার্ট 6 একসাথে আপলোড করা হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের লিংক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিটা ভিডিও সবার আগে দেখার জন্য। আর টিকটকে পার্ট 6 চাইলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।